গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গপ্পে রেডিও কোনোভাবে এটি সাপোর্ট বা প্রমোট করে না। রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পে রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম 1930 সাল 14ই অক্টোবর, মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। তিনি ছোটদের জন্য লিখেছেন প্রচুর এবং সাহিত্য চর্চার জন্য পেয়েছেন বঙ্কিম পুরস্কার। ভূত, গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার, এই তিনটি বিষয় ছিল তার প্রিয় বিষয়। আজকের গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজের রচিত ভৌতিক গল্প সমগ্র থেকে। গল্প পাঠে অয়ন, গল্পের সূত্রধার আমি মৌবনী। শুরু হচ্ছে জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। কেকরাডিয়াকে নেচার্স ডেন বলা চলে মশাই। ভদ্রলোক মিটমিট করে হেসে বললেন, একদম অপূর্ব মনোরম জায়গা মশাই। উনি হঠাৎ থেমে গেল, কিন্তু কি? যদিও নামটা খুবই বিচ্ছিরি, আর তাছাড়া ওর কথার ঢংটিও বিচ্ছিরি। একটি বাক্য বলেই যেন সাসপেন্সের আলপিন দিয়ে একটু খোঁচা। বিরক্তি চেপে বললাম, তাছাড়া আর কি? একটু চুপ করে থাকার পর ফিক করে হেসে বললেন উনি, শেক্সপিয়ার মহাশয় যদিও বলে গেছেন নামে কি বা আসে যায়, কিন্তু কি জানেন মশাই, কোনো কোনো ক্ষেত্রে আবার নামেই কিছু যায় আসে, আর আসে যায়ও। ট্রেন তখন একটা পাহাড়ের সুড়ঙ্গে সবে ঢুকেছে। গতিও মন্থর। কামরাটা গাঢ় অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের মধ্যেও অবশ্য তিনি কথা বলা থামালো না। এই যে দেখুন, আমি যাচ্ছি চোরডিহায়, কিন্তু বলুন দেখি, ঘন জঙ্গল একটি এলাকা, সেখানে বসতি একদম নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ আছে, শুধু একটা কাঠগোলা আর কিছু ওই গোপ মানুষ। আরে মানে যাদের ওই গরু মোষ ছাগল আছে আর কি, চাষবাস করে খায়, ওই একটি গ্রাম আছে। তবে মানুষগুলি খুবই সরল, সাদাসিধে, সজ্জন। তাহলে ওই নামের শুরুতে চোর কেন মশাই? যদিও মাঝে মাঝে বাঘের উৎপাত হয়, গৃহস্থের ঘর থেকে কখনো গরু কখনো মহিষ চুরি করে নিয়ে যায়, আর সেজন্য যদি ওই গ্রামের নাম হয়ে থাকে চোরডিহা, তাহলে না হয় চোরডিহা নামটা মানিয়ে নেওয়া যায় বলে উনি সেই ঘন জমাট অন্ধকারে হা করে অট্টহাসি হেসে উঠলেন। এমন বিকট অট্টহাসি বড় অস্বস্তিকর, সত্যি বলতে গাও ছমছম করে। এরপর আমি বললাম, আলো জ্বালার ব্যবস্থা নেই ট্রেনে? মাত্র কয়েক মিনিটের ব্যাপার মশাই, এই সুড়ঙ্গটা তো খুব একটা বড় নয়। কেন মশাই, আপনার ভয় করছে নাকি? না, তবে অন্ধকারটা বড্ড বিরক্তিকর। ট্রেনে ইলেকট্রিসিটি নেই নাকি? তাহলে তো মশাই কেকরাডিহায় যে বাড়িতে আপনি উঠবেন সেটাও আপনার কিন্তু বিরক্তই মনে হবে। কেন বলুন তো? আরে মশাই, ওই মনুভিলায় তো আমিও গিয়েছিলাম একদিন, ওখানে কিন্তু ইলেকট্রিসিটি ফিটি কিছুই নেই। তাছাড়া বাড়িটার কিন্তু... বলে ফের উনি চুপ। সাসপেন্সের খোঁচা মারা এর দেখছি বড্ড বদ অভ্যাস। বিরক্তিতে আর কিছুই জানতে চাইলাম না আমি, কিন্তু একটু অবাক হলাম। অরিন্দ্র বিদ্যুতের কথাটা তো আমাকে বলেনি, হয়তো বলতে ভুলে গেছে। আচ্ছা, অরিন্দ্র আমার বন্ধু, রীতিমতো রাজা মহারাজা লোকের বংশধর। বিশুদ্ধ প্রকৃতি এনজয় করতে হলে নাকি কেকরাডিহার মতো জায়গা নাই। ওদের মুনভিলা নামে একটি বাড়ি টিলার গায়ে, এবং চারিদিকে প্রকৃতি। অরিন্দ্র বলেছিল এসব কথা আমায়। ট্রেনটি সুড়ঙ্গ পেরিয়ে দিনের আলোতে আবার ঢুকলো। ভদ্রলোক তার লাগেজ গোছাতে ব্যস্ত। আসানসোলে এই ট্রেন ওঠার পর ওর সঙ্গে আলাপ হয়েছিল আমার। উনি একজন শিকারী, নাম প্রশান্ত সিংহ।
খুব আমোদের স্বভাবের মানুষ উনি। এরপর উনি বললেন, কি বলুন তো, স্বয়ং সিংহ হয়েও সিংহ টিংহ মারার সুযোগ কোনোদিনও পাইনি মশাই। গুজরাতের গির জঙ্গলে একদল সিংহ আছে বটে, কিন্তু একে তো তারা হাঁদা ভোঁদা, তাই আবার গভর্নমেন্টের পোষ্য। তাদের গায়ে কি হাত দেওয়া চলে? তবে বাঘ মেরেছি খানগুলি। শিকার বলতে এই তো সেবার ত্রিপুরার জঙ্গলে একটা গুন্ডা হাতি শিকার করলাম। নিজেকে একটু সিংহ সিংহ ভেবে গর্বিত হই আর কি। চোরডিহার জঙ্গলে নাকি বাঘ আছে। সম্প্রতি একটা বাঘ খুব উৎপাত করেছে, তাকেই মারতে উনি এসছেন। একটা শটগান আর একটা রাইফেল দুই কাঁধে আটকে প্রকাণ্ড ব্যাগ হাতে উনি দরজার দিকে এগিয়ে গেলেন ট্রেন থেকে নামবার জন্য। ট্রেন চোরাডিহা স্টেশনে ডাউন সিগন্যাল পেরোচ্ছিল। উনি মুচকি হেসে বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, কেকরাডিহায় দেখা হতেও পারে, অবশ্য যদি বাঘটাকে মারতে পারি তবেই। যাই হোক, একটু সাবধানে থাকবেন মশাই। কথাটা শুনে আমি চমকে উঠলাম। এবার আর সাসপেন্স নয়, রীতিমতো শাসানি। কিন্তু প্রশ্ন করার আর সুযোগ পেলাম না আমি। শিকারী ভদ্রলোক ট্রেন থেকে নামবার সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। ওর শেষ কথার বাক্যটি অস্বস্তিকর লেগেছিল আমার। তাছাড়া নামেই মালুম বলতে কি বোঝায়, মন থেকে অস্বস্তিটা ঝেড়ে ফেলার চেষ্টা করছিলাম। তাছাড়া বাড়িটা মানে কি, ভূতটুত আছে বুঝি? ধুস, মনে মনে আমি হেসে ফেলল। এই মহাকাশ যুগে নাকি আবার ভূত। ট্রেনের গন্তব্য গয়ায়। ফার্স্ট ক্লাসে আরও দুজন যাত্রী। চেহারা হাবভাব দেখে ব্যবসায়ী মনে হচ্ছিল। হোৎকা খোলা মানুষ, দুজনেই ঢুকছিল। আর একটা সুড়ঙ্গে এলো। আবার সেই দম আটকানো অন্ধকার এবং গা ছমছমে ব্যাপারটা। উফ! কিন্তু এই সুড়ঙ্গটা আর শেষ হচ্ছে না। বারবার সেই তীক্ষ্ণ হুইল চাপা গুমগুম শব্দ। উফ! একটা না গাঢ় অন্ধকার। এসব সুড়ঙ্গে তো আলো থাকার কথা। ভাবলুম চোরাডিহার চোরেরা বুঝি বাল্ব চুরি করে ফেলেছে। তাছাড়া শিকারী ভদ্রলোক যাই বলুন, অথবা এই এলাকায় এখনও হয়তো বিদ্যুৎই পায়নি। পাওয়ারও কথা নয়। পাহাড় আর জঙ্গল, জঙ্গল আর পাহাড় দুধারে। কাছাকাছি বসতিও চোখে পড়েনি, যদিও বা পড়েছে সে নেহাত দেহাতি গ্রাম। আদিম ধরনের ঘর বাড়ি, মানুষজনও বড্ড গরিব। কতক্ষণ পরে সুড়ঙ্গটা শেষ হলো। আবার একটা স্টেশন এলো, নিছক হল্ট, জনমানুষহীন নিচু প্ল্যাটফর্ম। কিন্তু আমাকে অবাক করে পাখির মতো আলতো পায়ে এক যুবতী উঠে এলো এই কামরায়। ছিমছাম স্মার্ট, ফর্সা, এবং এমন ফর্সা যার সঙ্গে পাতা চাপা ঘাস তুলনীয়। তাই পাণ্ডুর বলাই চলে। জন্ডিসের রুগী নাকি? কখনো না। ছটফটে চঞ্চল সতেজ। কালিদাস বর্ণিত সেই চকিত হরণী প্রেক্ষণা, নিম্ননাভি, পিন্নত পয়ধরা ইত্যাদি মনে পড়ে যায়। পরনে ফিকে নীল রঙের জর্জেট শাড়ি, ম্যাচিংয়ে চাইনিজ ছাট ব্লাউজ। কামরাটায় সুগন্ধ ভরে গেল। ব্যবসায়ীদের অবচেতনায় তার তীক্ষ্ণ বিচ্ছুরণ ঘটে থাকবে, কারণ দুজনেই চোখ খুলছেন এবং সোজা হয়ে বসলেন। জানলার দিকে ঘুরে আবার প্রকৃতি দর্শনে মন দিলুম। এক্সকিউজ মি। দ্রুত ঘুরে দেখি আমি তার লক্ষ্য। ভেবার মতো হেসে বললাম, বলুন। আপনি কি গয়া যাবেন? আজ্ঞে না, কেকরাডিহা। বাহ, তাহলে তো একজন সঙ্গী পাওয়া গেল। আপনি কেকরাডিহা যাচ্ছেন বুঝি? যুবতী ঠোঁটের কোণে হেসে মাথাটি একটু নাড়ল। ব্যবসায়ীদের একজন বলে উঠলেন, तो आप यहाँ जंगली हल्ट में कहाँ गई थी मैडम? जरा से घूमने। যুবতী আমার দিকে ঘুরল। কেকারাডিহিতে কেন যাচ্ছেন? প্রশ্নটা সোজা চার্জ, যেন মহিলা একজন দারোগা। তবু সৌন্দর্য এবং যৌবনের মর্যাদা রক্ষায় আস্তে আস্তে আমি বললাম, জাস্ট সাইট সিইং। নেচার লাভার? বাহ। যুবতী উজ্জ্বল হাসল। আমি বললাম, হ্যাঁ বলতে পারেন। হ্যাঁ, আমিও তাই। ও ও মানে আমি প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিই মাঝে মাঝে।
কখনো বেরিয়ে আসি, কখনো আবার ভয়ও পাই। দেয়ার ইজ সামথিং ভেরি ক্রুড ইন দ্য নেচার, দ্যাটস ডেঞ্জারাস, স্ট্রেঞ্জ অলসো। আপনাকে বোঝাতে পারবো না। এই দার্শনিক তত্ত্বটাও শুনে একটু সম্ভ্রম জাগলো। শুধু বললাম, তাই বুঝি? একটু হেসে বললাম, আপনি স্কুল টিচার নাকি অধ্যাপিকা? কেন এই কথা বলছেন? এবার কণ্ঠস্বরে ঈষৎ নম্র ব্যাকুলতা ছিল, যেন সেন্টিমেন্টে আঘাত করে ফেলেছি। বললাম, আপনার চিন্তাভাবনার ডেপথ দেখেই। যুবতী হাসলো। ও নো নো, জাস্ট আ সিম্পল আইডিয়া, অ্যাসোসিয়েশন অফ দ্য নেচার। আপনি একজন নিরক্ষর জঙ্গলি মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে দ্য নেচার স্পিক্স টু ম্যান। প্রকৃতি কথা বলে, যে কাছে থাকে সে বোঝে। আচ্ছা, তা আপনার নামটা কি জানতে পারি? শিওর, পর্ণা, পর্ণা চৌধুরী। একটু ইতস্তত করে বললাম, কেকরাডিয়ার মুনভিলার চৌধুরীদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তো? আছে বই কি। ও, অরিন্দ্র চৌধুরীকে তাহলে চেনেন? খুব, ও আমার মাস্তুতো দাদা। নড়ে উঠলাম। ও মাই গুডনেস, আমি অরিন্দ্ররই বন্ধু। আমি মুনভিলাতেই যাচ্ছি। পর্ণা হঠাৎ ঠোঁট কামড়ে ধরল এবং আমার দিকে কেমন একটা চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে চাপা শ্বাস ফেলে বলল, বাড়িটায় আর কেউ থাকে না জানেন, একজন আদিবাসী খ্রিস্টান কেয়ারটেকার থাকে। সে মাইনে নেয়, কিছু দেখাশোনা করে না, ওই দূরে বস্তি এলাকায় থাকে। আপনি একা থাকবেন, আপনার অসুবিধে হবে তো। আর আপনাদের ফ্যামিলি? কথা কেড়ে পর্ণা বলল, একটা কথা রাখবেন প্লিজ, কেয়ারটেকার ম্যাথু বা অরিন্দাকে আমার কথা বলবেন না প্লিজ, কথা দিন। আমি অবাক হয়ে বললাম, ঠিক আছে, কিন্তু? কোনো কিন্তু নয়, কথা দিন। দিলাম। ব্যবসায়ীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সমস্ত কথা শুনছিল আর পরস্পর চোখে চোখে কথা বলছিলেন। বাঁকা ঠোঁট, ভাবনা এরম যেন ওদের প্রাপ্য নাফা আমি হাতে নিয়েছি। কেকরাডিয়া প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেনটি। পর্ণা উঠে দরজার কাছে চলে গেল। ট্রেনটি থামার আগেই পাখির মতো নেমে গেল। লাগেজ গুছিয়ে প্ল্যাটফর্মে আমি নামলাম এবং কিছুক্ষণ খুঁজলাম, দেখতে পেলাম না। তবে স্টেশনটিও খুবই ছোট, মানুষজন কম, এদিক ওদিক পাহাড় আর জঙ্গল। স্টেশনের বাইরের চত্বরে কয়েকটা এক্কা আর সাইকেল রিক্সা, তার সাথে ছোট্ট একটা বাজারও আছে। কেয়ারটেকার ম্যাথু জেভিয়ারে থাকার কথা ছিল স্টেশনে। অরিন্দ্রর চেহারার যা বর্ণনা দিয়েছিল, সে রোগা, কালো, মাথায় ভীষণ সাদা চুল এবং মধ্যিখানে একটা টাক। কিন্তু আশ্চর্য ঘটনা, দাড়িটা ছিল কুচকুচে কালো। অরিন্দ্র বলেছিল, ওকে মিস্টার জেভিয়ার বলবি কিন্তু, খুব কেতাদুরস্ত ডিসি সাহেব, প্রাক্তন রেলকর্মী, সব সুব্যবস্থা করে দেবে খাতির দেখাই। কিন্তু অরিন্দ্র তার মাস্তুতো বোন পর্ণার কথা কেন বলল না? এতক্ষণে মনে হলো পর্ণার শিক্ষিত মেয়ে, কিন্তু একটু ছিটগ্রস্তা, নির্ঘাত, হয়তো মানসিক রোগী বা, তাই একা একা যেখানে সেখানেই চলে যায়, জঙ্গলে ঘোরে। কিন্তু এ তো তার পক্ষে বড্ড বিপজ্জনক। ফ্যামিলিতে কি ওকে শাসন করার কেউ নেই নাকি? তা বা নিশ্চয়ই নেই হয়তো, কিংবা আছে। সে যাই হোক, পর্ণা তাদের চোখের আড়ালে এভাবেই ঘুরে বেড়ায়, তাই আমাকে হয়তো নিষেধ করছিল। একটা সিগারেটের দোকানের সামনে যেতেই সাইকেলে একজনকে দ্রুত আসতে দেখলাম। কাছাকাছি আসতেই মনে হলো ম্যাথু জেভিয়ার না হয়ে যান না। ডাকলাম, মিস্টার জেভিয়ার? হ্যাঁ, তিনি। রীতিমতো ভদ্রলোক এবং ডিসি সাহেব। স্যুটটা পুরনো হলেও সেটা স্যুট ছিল। টাইটা অবশ্য নতুন, টুপির জীর্ণ। সাইকেল থেকে নেমে জোরালো হ্যান্ডশেক করে বললেন, ভেরি সরি স্যার, আপনার রুম কষাতে একটু দেরি হয়ে গেল। রান্নার জন্য লোক খুঁজছে স্যার, তেমন কাউকে পেলুম না। ও নো, ডোন্ট ওয়ারি স্যার, আমি আছি। আমি আপনার সেবা করতে পারলে ধন্য হব, তবে ভেরি লোনলি প্লেস।
লোনলিনেস যাদের পছন্দ তারা মুনভিলাকে ভালো না বেশে পারবেন না। জাস্ট সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ার একটু বেশিই কথা বলেন, সেটা ঠিক, তবে মানুষটিকে খুব ভালো লাগলো। সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ারের মুখ থেকে উচ্চারিত সেই পুরনো বিচলিত প্রবচনটা মাথার ভেতর ধ্বনিত হয়ে উঠছিল বাড়িটা দেখার সঙ্গে সঙ্গে। সত্যিই কি মুনভিলার প্রতীক সাইলেন্স সুবর্ণ মৌন? জীর্ণ স্থাপত্যটি সারা ধূসর শরীরে শব্দময়। সে ভাষা আমি বুঝি না, তেমনি এক আদিম কোনো ভাষায় যেন কথা বলেছে। শুনছি কিন্তু বুঝতে পারছি না। আর পর্ণা বলেছিল, পা তুললেই ঘাস গজায়, প্রকৃতি সর্বগ্রাসী। বাড়িটার সামনের দিকটায় কবেকার মেরামতির কিছু ছাপ রয়েছে এবং পিছন দিকটাকে যেন প্রকৃতি গিলে খাচ্ছে। কার্নিশে গাছ, দেওয়ালে কিছু হিংস্র শিকড় বাকড়, তারপর জঙ্গল হয়ে ওঠা লোনের দিকে তাকাতেই যেন অস্বস্তি জাগল। প্রতিটি গাছ যেন ভীষণ জৈব, গরুর মতো আমার দিকে তাকিয়ে রয়েছে। অক্টোবরের শ্যামলা চারিদিকে, সেই শ্যামলাটাকে কেন যেন নির্দয় দেখাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন পেছনে কোনো আততীয়র পায়ের শব্দ, কিন্তু মুখ ঘোরাতেই তা অশরীরীর। স্যার। জেভিয়ার এসে আমাকে ডাকলেন। হঠাৎ ডাকে আমি চমকে উঠলাম। তারপর জেভিয়ার বলে উঠল, লাঞ্চ রেডি। তারপর জেভিয়ার একটু হাসলেন এবং বললেন, এনিথিং রং স্যার? কই না তো। আপনাকে তখনই বলেছিলাম লোনলিনেস কখনো অসহ্য হয়ে ওঠে। টেক ইট ইজি স্যার। এরপর আমি জিজ্ঞেস করলাম জেভিয়ারকে, আচ্ছা জেভিয়ার, এই বাড়িটির নাম মুনভিলা কেন? জেভিয়ার আঙ্গুল তুলে নিচের দিকে দেখালেন আমায়। তারপর জেভিয়ার বলল, জাস্ট লুক অ্যান্ড হি উইল আন্ডারস্ট্যান্ড। ওই ছোট্ট নদীটা স্যার, কি দেখছেন বলুন? চন্দ্রকলার মতো, দ্য ক্রিসেন্ট মুন। ঠিক তাই। জেভিয়ার বিনীতভাবে বললেন, যদি দয়া করে লাঞ্চ খেয়ে নেন ভালো হয়। আমাকে একবার বেরোতে হবে কিছুক্ষণের জন্য। যাই হোক, রান্নাটা বিলিতি ধাঁচের হলেও মন্দ নয়। খিদেও পেয়েছিল আমার খুব। জেভিয়ার চলে গেল এবং সে গেলে উঁচু খাটের ওপর গিয়ে আমি শুয়ে পড়লাম। ট্রেন জার্নিতে যথেষ্ট আমি ক্লান্ত ছিলাম, তার উপর কখন ঘুমিয়েছি নিজেই জানি না। আমার দরজাটি ভেজানো ছিল, সেটা কাঁচের শব্দে খুলে যাওয়ার জন্যই হয়তো আমার ঘুমটা আবার ছিঁড়ে গিয়েছিল। আমি তাকিয়ে রইলাম বাইরের সেই নরম বিকেলের দিকে এবং মনে মনে ভাবতে লাগলাম, বাতাসের চাপে কি দরজাটা খুলে গেছে? হু হু করে বাতাস ঘরে ঢুকছে। তারপর তীব্র সেন্টের আভাস পেলাম আমি। এই সেন্টটি ট্রেনে এই পর্ণাকে দেখার সেই সৌরভ। ছটফট করে আমি উঠে বসলাম এবং বলে উঠলাম, পর্ণা নাকি? বললাম না। মুখ দিয়ে কথাটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু সাড়াও কেউ দিল না। অথচ সেই একই সুগন্ধ রয়ে আছে, ঝাঁঝালো তীক্ষ্ণ। চটিতে পা বলিয়ে এবার নিজের ইচ্ছায় ডাকলাম আমি, পর্ণা, পর্ণা। কারণ নিশ্চয়ই সে কাছাকাছি কোথাও এসে গেছে। খেয়ালি বা ছিটগ্রস্ত সেই মেয়ে, তাই হয়তো আমার সঙ্গে লুকোচুরি খেলছে। একধারে বাথরুম, অন্য দুদিকে দরজা বন্ধ আরও কত ঘর। এরপর আমি ভাবলাম, পর্ণা কি বাথরুমে এসে ঢুকেছে? বাথরুমের দরজাটা তো ভেজানো। একটু ইতস্তত করে আমি দরজাটিকে চাপ দিলাম এবং দরজাটি খুলে গেল। কিন্তু আশ্চর্য বিষয়, সেখানে কেউ ছিল না। অথচ ঘর ভরা দুর্দান্ত সেই সৌরভ। আর ক্রমশ এতক্ষণে সেই সৌরভ মেয়েদের চুলের ঘ্রাণের মতো আকর্ষণ করছে। চাপার আকুল কণ্ঠস্বরে আমি আবারও ডাকলাম, পর্ণা, পর্ণা। সহসা সুগন্ধটা মিলিয়ে গেল। একটু লজ্জিত বোধ করলাম আমি। ছি ছি, এই কি রূপান্তর আমার মধ্যে! ধ্যাৎ, সমস্ত ভাব্যতাকে এই জীর্ণ পুরো বাড়িটা কি ঘষে তুলে ফেলতে চাইছে আমার চেতনা থেকে? প্রকৃতি কি মানুষকে নিছক জৈব করে ফেলে? বেরিয়ে গেলাম। হালকা গোলাপি রোদ্দুরের গায়ে নীলাভ ধূসরতার মতো কি একরকম। হয়তো এখনই কুয়াশা ঘনিয়ে আসছে, ঢেকে দিতে চাইছে
অরুর ও ভয়াল বৃক্ষলতাকে। তাদের জৈবতাকে বিষাদের আড়ালে সরিয়ে ফেলতে চাইছে। বিষাদ কথাটি মনে এলো, কারণ ততক্ষণে টের পেয়ে গেছি এই বাড়িটার জীবনে অনেক স্মৃতি রয়েছে, তাই নস্টালজিয়ার বিষাদ আছে। গেটের দিকে এগিয়ে এলাম আমি। ঢালু ঘাসের ভরা জমি, নিচের দিকে নদীটা মিশে গেছে। তীব্র স্রোতের চাপা বিষণ্ণ কানে এলো আমার। তারপর বাঁদিকে কিছুটা দূরে একটা গাছের তলায় আবিষ্কার করলাম আমি পর্ণাকে। সে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি চেঁচিয়ে ডাকলাম, পর্ণা! পর্ণা মুখ তুলে তাকালো। কোমল রোদ্দুরে তার সুন্দর দাঁতগুলি ঝিকিমিকি করে উঠল। গেট খুলে ঢালু সংকীর্ণ রাস্তার পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশ্চর্য, পর্ণা হঠাৎ গাছপালার আড়ালে কোথাও উধাও হয়ে গেল। থমকে দাঁড়িয়ে গেলাম আমি এবং ভাবতে লাগলাম, তাহলে মেয়েটি সত্যিই সাইকিক রোগী। নিচে রাস্তার বাঁকে জেভিয়ারের টুপি দেখা গেল। সাইকেল ঠেলতে ঠেলতে চড়াই ভাঙছেন উনি। কাছাকাছি এসে বললেন, গুড ইভিনিং স্যার, এনিথিং রং? আমি আস্তে করে বলে উঠলাম, না। চলুন, লনে চেয়ার পেতে দিচ্ছি, বসবেন বরং। সরি স্যার, ভালো চায়ের খোঁজে বেরিয়েছিল। হোপলেস, Kakarot is going to die day by day. Nothing good anywhere. All full of the evil. জেভিয়ার সকৌতুকে হাসছিলেন। তারপর আমি নিচের নদীর ধারে সেই গাছটার দিকে বারবার ঘুরে তাকাচ্ছি এবং লক্ষ্য করছি। আমার লক্ষ্য দেখে জেভিয়ার বলে উঠলেন, ওখানে শ্মশান, আর ওই যে ছোট্ট টিলাটা দেখতে পাচ্ছেন, ওটা খ্রিস্টান সিমেট্রি। আশা করি আমাদের চার্চের ঐশও দেখতে পাচ্ছেন, ওই যে গাছপালার ফাঁকে। পর্ণার কথায় জিজ্ঞেস করতে গিয়েও আমি থেমে গেলাম। পর্ণা নিষেধ করছিল বলেও না। গেটের মুখে ঢোকার সময় পিছু ফিরে যেই তাকালাম, আবার ঝোপে আড়ালে পর্ণাকে দেখলাম আমি। ঠোঁটে আঙুল ইশারায় জেভিয়ারকে দেখিয়ে হাত নেড়েছিল। তারপর আবার উধাও। কিছুক্ষণ পরে লোনে বসে আমি চা খাচ্ছিলাম। তারপর জেভিয়ার এসে সুকণ্ঠিত মুখে বললেন, আমি দুঃখিত স্যার, আপনার ডিনার রেডি রেখে যাচ্ছি। আপনাকে রাতে সঙ্গ দিতে পারছি না, আপনাকে একা থাকতে হবে। ও নো নো, ডোন্ট ওয়ারি স্যার, আসলে আমার স্ত্রী অনেক দিন থেকে অসুস্থ, তাকে দেখাশোনার লোক নাই। না না, আমি একা থাকতে পারবো, আপনি ভাববেন না। খুব পুরনো ভারী, পুরোটা মেরামত হয়নি। প্লাস্টিক খসে পড়ার শব্দ শুনে ভয় পাবেন না। পেছনকার ঘরগুলো চুচো চামচিকিরা দখল করে ফেলেছে, রাতে ওরা উৎপাত করতে পারে। আর একটা কথা, কেউ ডাকলে যেন দরজা খুলবেন না। চোর ডাকাত আছে নাকি? সে আর কোথা নেই, তবে এনিওয়ে বাইরে যা কিছুই ঘটুক যেন দরজা খুলে ফেরোবেন না। আচ্ছা মিস্টার জেভিয়ার, জঙ্গলি জানোয়ার আছে নাকি ওইসব জঙ্গলে? শেয়াল আছে। জেভিয়ার শিশুর মতো হাসলো। অবশ্য ওই নদীর পাড়ে টিলা, ওখানে নাকি একটা সম্বর আছে, রাতে ডাক শোনা যায়। আমি কিন্তু শুনিনি স্যার। জেভিয়ার চলে গেলেন কিচেনের দিকে। দিন শেষে ধূসরতা ঘনিয়ে এসছে। লনের ডান দিকে বিধ্বস্ত ফোয়ারা ঘিরে প্রকাণ্ড গুল্মলতা। আচ্ছা, একটা মূর্তি ভেসে উঠল সেখানে। পর্ণা! সঙ্গে সঙ্গে চাপা স্বরে আমি ডাকলাম, পর্ণা, পর্ণা! জেভিয়ার বুড়োর যেন জন্তুর কান। কিচেন থেকে সাড়া দিলেন, পর্ণা অমনি মুছে গেল। জেভিয়ারের সাইকেল চেপে চলে যাওয়ার পর পর্ণার প্রতীক্ষায় আমি ছটপট করছিলাম। বারান্দায় এসে বসে বারবার টর্চের আলো ফেলছিলাম এবং ভাবছিলাম, এবার ওকে দেখে প্রকৃতি কন্যা বলে সম্ভাষণ করব। তারপর মনে হলো, সন্ধ্যার পর ওকে কি বাড়ি থেকে বেরোতে দেবে, অথবা বসতি ছেড়ে কেনই বা এই মনভিলার দিকে আসবে? আমি তার প্রেমে পড়তেই পারি, কিন্তু সেও বা কেন পড়তে যাবে? নদীর ওধারে টিলার মাথায় কতক্ষণ পর চাঁদ উঠল। কুয়াশা তার জ্যোৎস্নাকে নিষ্প্রভ করে দিল। নিচের দিকে একদল শেয়াল ডাকাডাকি করে সহসা আবার থেমেও গেল এবং একটা পেঁচা কাউ কাউ শব্দ করতে করতে মনভিলার ওপর দিয়ে উড়ে গেল। ক্রমে টের পেলাম জীবজগতে সাড়া পড়ে আছে, পোকামাকড় ডাকছে।
কখনো মাথার ভেতর, কখনো বা পারিপার্শ্বিকে। আশ্চর্য প্রাকৃতিক সিম্পলি অর্কেস্ট্রা। আর কোনো মৌন নেই, শুধুই শব্দ, ধ্বনিময়তা। বৃক্ষলতা থেকে পড়া শিশিরভুরির শব্দ স্পষ্ট আমি শুনতে পাচ্ছি, কিন্তু নির্জনতা বড়ই অসহ্যকর লাগছে। এমন সময় যদি পর্ণা আসতো। যাই হোক, 8টা বাজলো। হ্যারিকেনটা নিয়ে আমি কিচেনে গেলাম এবং ডিনার খেয়ে নিলাম। খাদ্যের ব্যাপারে জেভিয়ার ব্রিটিশ ঐতিহাসিক পক্ষপাতী, তবে আমি সত্যি বলতে ভেতো বাঙালি। কাল বরং ওকে বলবো ডাল ভাত আর 1 টুকরো মাছ, তা আমার জন্য যথেষ্ট থাকবে। কিচেন বন্ধ করে তালা এঁটে হ্যারিকেন নিয়ে আমার ঘরে ফিরলাম, একটা সিগারেট টানতে টানতে। এবং যখন সিগারেট টানছিলাম তখন পর্ণার প্রতীক্ষা করছিলাম আমি। কোথাও আবার রাত পাখি ডাকতে শুরু করলো। দরজাটা বন্ধ করে হ্যারিকেনের দমটা কমিয়ে খাটের তলায় রেখে আমি শুয়ে পড়লাম। জানলাগুলি খোলা রইল, বন্ধ করলে স্বস্তি পাওয়া যেত, কিন্তু বদ্ধ ঘরে শুতে পারি না আমি। একটা বড় বাড়িতে একা রাত কাটানো এই প্রথম। গা খালি ছমছম আর অস্বস্তি। উফ! অথচ পর্ণার কথা ভাবতেই কেন যেন মনে হচ্ছিল আমি একা নই। এখানে মশার খুব উপদ্রব, তাই মশারি আছে। চিত হয়ে শুয়ে যতবারই অন্য কিছু ভাবতে যাচ্ছি, পর্ণা মনে এসে দাঁড়াচ্ছে। প্রকৃতি কন্যার লাবণ্য আর সেই ঝাঁঝালো সৌরভ স্মৃতি যা সমস্ত জীবনকে তছনছ করে দিচ্ছে। অনেকক্ষণ পরে কোথাও কোনো ঘরের ভেতরে চাপা শব্দে চমকে উঠলাম আমি। শব্দটা ছিল ধস্তাধস্তি কিংবা শ্বাস প্রশ্বাসে। আমাকে জেভিয়ার বলেছিল যেন বাইরে না বেরোই আমি, কিন্তু শব্দটা পরপর বাড়ছে। টেবিল চেয়ার পড়ে যাওয়া, কাঁচ ভাঙা, শ্বাস প্রশ্বাসের ব্রাহ্মপ্রয় হয়ে ওঠে। তারপর গোঙানি ঘর ঘর। কি ঘটছে? হুড়মুড় করে উঠে বসলাম আমি, এবং সেই ঘরঘর শব্দটা ধীরে ধীরে মৃদু হয়ে আসছে। আর আমার পক্ষে চুপ করে থাকা সত্যিই অসম্ভব। চরম ধরনের আতঙ্ক মরিয়া করে তোলে ভীতু মানুষকেও এমনকি। তাছাড়া হঠাৎ মনে হলো পর্ণা এসেছিল এবং তাকে অনুসরণ করে কোনো দুর্বৃত্ত ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে। হিংস্র গর্জনের ভঙ্গিতে চেঁচিয়ে উঠলাম আমি, কে কে? তারপর টর্চ হাতে মশারি ঠেলে বেরিয়ে পড়লাম। ঘরের কোনায় একটা মরচে ধরা বল্লম দেখেছিলাম। বল্লমটা হাতে নিয়ে সেই শব্দটা কোন ঘর থেকে আসছে তা জানতে কান পাতলাম আমি। পেছনের দিকের ঘর থেকে শব্দটা আসছে মনে হয়। প্রচণ্ড জোরে জোরে লাথি মারলাম আমি দরজায়। কপাটে মজমজ করে উঠল। দমাদম লাথি একটা মারার পর মরমর করে এক পাশ চলে গেল। ফাঁক দিয়ে টর্চের আলো ফেলতেই আমার মাথা ঘুরে গেল। রক্ত হিম হয়ে পড়ল, দম আটকে গেল। পর্ণাই পুরনো আসবাবপত্রের স্তূপে হেলান দেওয়ার ভঙ্গিতে দুপাশে হাত ছড়িয়ে আছে। শ্বাসনালী ফাঁক, চাপ চাপ রক্ত। চিৎকার করতে গিয়ে দেখি গলা থেকে আর স্বর বেরোচ্ছে না। তারপর সেই ঘরে সৌরভ সহসা ঝাঁপিয়ে এলো। ধাতস্থ হলাম আমি। হন্তদন্ত হয়ে আমার ঘরের দরজা খুলে বাইরের বারান্দায় বেরিয়ে গেলাম। এখনই জেভিয়ারের কাছে যাওয়া দরকার, কিন্তু তার বাড়ি তো চিনি না। বস্তির এলাকায় বাজারে এখনো লোক থাকা সম্ভব। বারান্দা থেকে নামছি আমি, কিন্তু তখনও আমার শরীর পাষাণ ভার। পাগুলো টলমল করছে, গলাটা একেবারে শুকিয়ে গেছে। এখন চারিদিকে কুয়াশা ঝলমলে জ্যোৎস্নার ফাই। কালো কালো বৃক্ষলতাগুলি আবার ভয়াল জৈব হয়ে উঠেছে। নিচের নদীর জলে জ্যোৎস্না পড়েছে। নদীটাও হিংস্র নিষ্ঠুর হয়ে হাসছে আমার দিকে। গেটের কাছে যেতেই সহসা আবছা মূর্তির চোখে পড়ল আমার। পর্ণার আততাই বা মরিয়া হয়ে বোম তুলে এগিয়ে গেলুম। পারিপার্শ্বিক নিষ্ঠুরতা এবং হিংস্রতা মুহূর্তে আমাকে ভর করেছিল, কিন্তু তার উপর টর্চের আলো পড়তেই থমকে দাঁড়ালুম। আমি ভুল দেখছি না তো? এ তো পর্ণা। হ্যাঁ,
এ তো পর্ণাই। পর্ণা? সে তার হাত তুলে চোখটি আড়াল করে চাপা স্বরে বলে উঠল, উফ, আলোটা নিভান। তবে শ্বাসনালী কাটা রক্তাক্ত কার শরীর দেখলাম আমি? নিশ্চয়ই অন্য কাউকে দেখেছি। পর্ণা এগিয়ে এসে তেমনি শ্বাস প্রশ্বাস চাপা কণ্ঠস্বরে আবার বলে উঠল, এমন করে কোথায় যাচ্ছেন? পর্ণা? তুমি পর্ণা তাহলে? তাহলে তাহলে কি হঠাৎ থেমে গেলেন যে? ওই ঘরে একটা ডেড বডি, জাস্ট নাও মার্ডার। অবিকল তোমার মতো একটা মেয়ে। অবিকল আমার মতো? পর্ণা কণ্ঠস্বরে চিড় খেল। সে তো আমি। পর্ণা, আমি কিছু বুঝতে পারছি না। এর হেয়ালের অর্থ কি পর্ণা? পর্ণা আরো এগিয়ে এলো আমার দিকে, সেই তীব্র সৌরভ আবার। কিন্তু এই জ্যোৎস্নায় সৌরভের সঙ্গে আরো কি মিশে আছে? সুঘ্রাণটা দ্রুত বদলে যাচ্ছে, হিংস্রতর হচ্ছে। সে শ্বাস প্রশ্বাসময় কণ্ঠস্বরে বলল, আপনা মাসে করি না বই। তুমি চর্যাপদ পড়নি? পর্ণা, দোহাই তোমার, বুঝিয়ে দাও এর অর্থ কি। আমাকে কেউ ভালোবাসেনি, সবাই ভালোবাসতো আমার এই শরীরটাকে। তাই এখন এই শরীরটাই সাজিয়ে গুছিয়ে সেন্ট মেখে ঘুরে বেড়াই। অথচ আমি চেয়েছিলাম আমার আত্মাকে কেউ ভালোবাসুক। পর্ণা, পর্ণা তুমি? চুপ। এখন আমি তোমার কাছে একটু ভালোবাসা চাইতে এসেছি, দেবে তুমি? এই বলে সে আরো আমার দিকে এগিয়ে এলো, তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়লো, দুহাতে জড়িয়ে ধরলো আমাকে। কিন্তু কি ঐশ্বর্যহীন তার শরীর, নিষ্ঠুরহীন আর কামনায় হিংস্র শরীরের চাপে আমার দমটা আটকে গেল। প্রচন্ড আতঙ্কে আমার মাথা ঘুরে গেল। মনে হলো অতল শূন্যে তলিয়ে যাচ্ছি আমি। স্যার। শুনে আমি চোখ খুলে দেখি আমার পায়ের দিকে দাঁড়িয়ে আছেন জেভিয়ার। তার হাতে এক টুকরো গরম পশমি কাপড়। আমার পায়ের তলায় সেক দিতে দিতে আমাকে বললেন, মর্নিং এ এসে থেকে আপনি লনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। হোয়াট হ্যাপেন্ড? মিস্টার জেভিয়ার? অতি কষ্টে আমি জিজ্ঞেস করলাম তাকে, পর্ণা কে? জেভিয়ার চমকে উঠে বললেন, ও মাই গড। তারপর দ্রুত বুকে কুরুশ আঁকলেন। আস্তে আস্তে তিনি বলতে শুরু করলেন, সি ওয়াজ আ স্কুল টিচার, এই ফ্যামিলির মেয়ে, মনভিলের মায়ের সঙ্গে থাকতো। হঠাৎ এক রাত্রে খুন হয়ে যায়। সরি স্যার, সি ওয়াজ জাস্ট আ নটি লাভ গার্ল। ওকে, ডোন্ট ওয়ারি। আর আপনাকে এখানে থাকতে হবে না, আমি বরং অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিচ্ছি। শুনছিলেন জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। গল্প পাঠে অয়ন, ভদ্রলোকের চরিত্রে শুভদীপ, যুবতী ওরফে পর্ণার চরিত্রে পায়েল, অরিন্দ্র সূর্য, জেভিয়ার আকাশ, ব্যবসায়িক চরিত্রে সৌম্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, আবহ সঙ্গীতে শঙ্খ সূর্য। পর্ব পরিচালনা টিম গপ্পে রেডিও। পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও।